নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। আপকামিং মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ মেইনের জন্য আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ডেস্ক রিপোর্ট করব এবং এখানে আজকে আমরা যে রিপোর্টটা করব সেটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের উপর রিপোর্ট, যেখানে সংঘর্ষে লিপ্ত হয়েছে। একদিকে রয়েছে একটি ট্রাক এবং অন্যদিকে রয়েছে একটি ছোট গাড়ি, অর্থাৎ 4 চাকার ছোট গাড়ি, যেখানে 3 জন প্যাসেঞ্জার ছিল, যারা প্রত্যেকেই মৃত। তো স্বাভাবিকভাবে আমরা একটা টাইটেল ব্যবহার করেছি। তো খেয়াল করে দেখো, এখানে গুডস শব্দটার অর্থ হচ্ছে যে সমস্ত ট্রাক মাল পরিবহন করে, তো সেই অর্থে গুডস শব্দটা ব্যবহৃত হয়েছে। এবং আমরা প্রথমেই কি ব্যবহার করলাম, কতজন মারা গেছে। খেয়াল করবে এমন অনেক পাঠক রয়েছে যারা স্বাভাবিকভাবে টাইটেল ছাড়া আর কিছু পড়ে না, নিউজ পেপারের হেডিং দেখে সে ওই খবরটাকে স্কিপ করে যায়। তো স্বাভাবিকভাবে যদি কোথাও কোনো হেডিং এ মৃত্যুর খবর থাকে, তাহলে স্বাভাবিকভাবে সেটা কিন্তু পাঠকের এক্সট্রা অ্যাটেনশন পাবে। এবং এরপর আমরা কি লিখেছি, অ্যাজ ইউজুয়াল বাই আ স্টাফ রিপোর্টার। চাইলে তুমি স্পেশাল করেসপন্ডেন্ট অথবা আর রিপোর্ট বাই এবিসি এক্সওয়াইজেড এমএনও ইত্যাদি করতে পারতে, কিন্তু মাথায় রাখবে কোনো সময় যেন এবিসি অথবা এক্সওয়াইজেড অথবা এমএনও এগুলো একটার সঙ্গে আরেকটা ওভারল্যাপ না করে। এরপর আমরা দিয়েছি জায়গার নাম এবং তার সাথে সাথে ডেট। এইবার দেখো, লেখাটা শুরু করছি পাস্ট টেন্সে। কেন? কারণ এখানে আমরা একটা অ্যাডভার্ব অফ টাইম দিয়েছি, যেটা অতীতকে নির্দেশ করছে। আমরা জানি কোনো সেন্টেন্সে যদি অতীতের কোনো সময় মেনশন করা থাকে, we are bound to structure that sentence in simple past tense। এখানে দেখো, এই কারণে এমএনও উইটনেসড ব্যবহার করেছি, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম অথবা পাস্ট ফর্ম। এখানে উইটনেস শব্দটার অর্থ হচ্ছে সাক্ষী থাকা অথবা দেখা। এমএনও উইটনেসড yet another mishap in the early morning yesterday। অর্থাৎ এখানে এমএনও একটা জায়গার নাম, এটা মনে করো বালিগঞ্জ হতে পারে, এটা মনে করো টালিগঞ্জ হতে পারে, এটা মনে করো ব্যারাকপুর হতে পারে। তাহলে ব্যারাকপুর কি উইটনেস করেছে, কিসের সাক্ষী থেকেছে? ইয়েট অ্যানাদার। এখানে দেখো, ইয়েট শব্দটা দিয়ে আমি স্ট্রেস দিলাম যে আবারও একটা মিসঅ্যাপ। তো ইয়েট অ্যানাদার মিসঅ্যাপ দিয়ে এই ঘটনার মধ্যে যে একটা রেকারিং প্যাটার্ন আছে, অর্থাৎ রিপিটিশন আছে, সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করবে, কোনো একটা ঘটনা যদি একবার হয় এবং বড় ঘটনা হয়, স্বাভাবিকভাবে সেটা রিডারদের অ্যাটেনশন পাবে। কিন্তু যদি আমরা কোনোভাবে সেই ঘটনাটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে সেটা কোনো একদিনের সমস্যা নয়, বারংবার হচ্ছে, তখন কিন্তু সেটা পাঠকের দৃষ্টি আরো বেশি করে আকর্ষণ করবে। আমি কিছুই লিখিনি, অথচ ইয়েট অ্যানাদার মিসহ্যাপের মাধ্যমে এটা বুঝিয়ে দিচ্ছি যে এইরকম মিসহ্যাপ কিন্তু আগেও বহুবার ঘটেছে। তো তাহলে এই পুরো বাক্যটার মানে কি দাঁড়াচ্ছে? এমএনও উইটনেসড, অর্থাৎ এই জায়গাটা সাক্ষী থাকলো, ইয়েট অ্যানাদার মিসহ্যাপ, মিসহ্যাপ মানে অ্যাক্সিডেন্ট, আরো একটা দুর্ঘটনার। কখন? ইন দ্য আর্লি মর্নিং ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল একেবারে সকালের দিকে, ভোরের দিকে আরো একটা দুর্ঘটনাকে চাক্ষুষ করলো, তার সাক্ষী থাকলো। এরপর কি লেখা হয়েছে? আ গুডস ট্রাক collided with a car on the national highway। আমরা সাধারণত জায়গার নাম লিখি না, কিন্তু ন্যাশনাল হাইওয়ে তো কোনো জায়গা নয়, এটা 34 নম্বর হতে পারে অথবা অন্য কোনো ন্যাশনাল হাইওয়েও হতে পারে। তাহলে একই সাথে কি লিখে দিয়েছি? কিলিং 3 members of a family traveling in the car। এইবার দ্বিতীয় সেন্টেন্সে আমরা কি কি লিখলাম? দ্বিতীয় সেন্টেন্সে আমরা লিখলাম হচ্ছে কি ঘটেছে তার বিবরণ, অর্থাৎ হোয়াটের বিবরণ। খেয়াল করে দেখো, প্রথম সেন্টেন্সে আমি কিন্তু ওয়েন লিখে ফেলেছি। আমরা প্রথমেই বলে দিয়েছি আগের রিপোর্টে বা তারও আগের রিপোর্টে একাধিকবার বলেছি যে চেষ্টা করবে প্রথম 2 লাইনের মধ্যে কিছু থাক চাই না থাক, ওয়েন, হোয়াট আর ওয়্যার, এই 3টে জিনিস যেন থাকে। তাহলে এমএনও উইটনেস মানে কি? এমএনও তো কোনো পার্সন নয়, সেই জায়গাটাকেই রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাহলে ওয়্যার আছে। 2 নম্বর হচ্ছে ইন দ্য আর্লি মর্নিং ইয়েস্টারডে, অর্থাৎ ওয়েনের উত্তরও পেয়ে যাচ্ছি। এবং সেকেন্ড সেন্টেন্সে আমরা সরাসরি বলে দিলাম, দেখো প্রথম সেন্টেন্সেও কিন্তু হোয়াটের উত্তর আছে যে অ্যানাদার মিসহ্যাপ,
কিন্তু সেই মিসহ্যাপটা কি? সেটা ট্রেনের অ্যাক্সিডেন্ট, নাকি এরোপ্লেনের কোনো ক্র্যাশ, নাকি বোট ক্যাপসাইজ? এটা কিন্তু ফার্স্ট সেন্টেন্স থেকে ক্লিয়ার হচ্ছে না। সেটার জন্য আমাদের পড়তে হচ্ছে দ্বিতীয় সেন্টেন্স। সেখানে বলেই দেয়া হলো আ গুডস ট্রাক কোলাইডেড উইথ আ কার, মানে একটা পণ্যবাহী গাড়ি বা ট্রাক বা লরি কোলাইডেড উইথ মানে হচ্ছে সংঘর্ষ হওয়া। চাইলে এখানে র্যামড ইনটু শব্দটাও ব্যবহার করতে পারো। কার সাথে? একটা গাড়ির সাথে। তাহলে কার কার কলিশন হলো? উত্তর হচ্ছে একটা ট্রাকের সাথে একটা ছোট গাড়ির কলিশন হলো। কোথায়? অন দ্য ন্যাশনাল হাইওয়ে। মাথায় রাখবে এখানে কিন্তু ইন ব্যবহার করব না, কারণ ওয়ে অথবা রোড এর জন্য আমরা অন প্রিপোজিশন ব্যবহার করি। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে কোথায় আছো, তুমি কি বলো? আই অ্যাম অন দ্য ওয়ে। আমরা কিন্তু ইন দ্য ওয়ে বলি না। সুতরাং এই প্রিপোজিশনটাও খেয়াল রাখবে। এবং একই সাথে দেখো এই ঘটনার যে প্রভাব সেটাও লিখে দিচ্ছি, এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে? প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ। কিলিং 3 মেম্বার্স অফ আ ফ্যামিলি ট্রাভেলিং ইন দ্য কার, অর্থাৎ এই যে ঘটনা তার ফলস্বরূপ কি হলো? কিলিং, এই ঘটনাটা কি করলো? দ্য ইভেন্ট অর দ্য মিসহ্যাপ অর দ্য কলিশন অ্যাকচুয়ালি কিল্ড 3 মেম্বার্স অফ আ ফ্যামিলি, অর্থাৎ একই পরিবারের 3 জন মেম্বারকে মৃত্যুর মুখে ঠেলে দিল, যারা ট্রাভেল করছিল এই গাড়িতে। এবার দেখো খেয়াল করো, আমি দা কার ব্যবহার করেছি। প্রথম সেন্টেন্সে আমি এ কার ব্যবহার করেছি, কারণ যখন কোনো নাউনকে আমি প্রথমবার ব্যবহার করব তখন কিন্তু আমি এ ব্যবহার করব, বাট ওয়েন ইট ইজ মেনশন ফর দ্য সেকেন্ড টাইম অর থার্ড টাইমস সেক্ষেত্রে আমি তখন ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করব। তাহলে এই দুটো সেন্টেন্সে আমার দুটো তিনটে জিনিস পরিষ্কার হলো। কোন জায়গায় ঘটেছে, একটা দুর্ঘটনা ঘটেছে, এবং এর ফলে কতজন মানুষ মৃত্যুর মুখে পড়েছে সেটাও কিন্তু ফার্স্ট দুটো সেন্টেন্স থেকেই আমরা ক্লিয়ার হয়ে নিলাম। এইবার থার্ড সেন্টেন্সে লেখা হচ্ছে দ্য ডিসিজড। ডিসিজ শব্দটার মানে হচ্ছে যারা মারা গেছেন, এবং স্বাভাবিকভাবে যেহেতু এখানে আমরা অলরেডি মেনশন করে দিয়েছি ডিসিজের নাম্বার হচ্ছে 3, তাই জন্য আমরা হ্যাভ বিন আইডেন্টিফাইড ব্যবহার করেছি। তাহলে কি বলা হচ্ছে? দ্য ডিসিজড হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ এ 42, হিজ ওয়াইফ বি 37 and their son C 13। অর্থাৎ এইখানে আমরা তো আর প্রপার নাউন ব্যবহার করতে পারবো না, আর আমরা এবিসি পিকিউআর এগুলো অন্য কিছুর জন্য রেখেছি, তাই আমি সিঙ্গেল লেটার ব্যবহার করলাম। অর্থাৎ যারা মারা গেছেন তারা কিভাবে আইডেন্টিফাইড হয়েছেন? তার মধ্যে একজনের নাম হচ্ছে এ, যার বয়স 42, তার স্ত্রী যার নাম হচ্ছে বি, যার বয়স হচ্ছে 37, এবং দেয়ার সন মানে এই এ এবং বি এর যে সন যার নাম হচ্ছে সি, তার বয়স হচ্ছে 13। খেয়াল করে দেখবে যখন কোনো নিউজ পেপার পড়ো মৃতদের তালিকা কিন্তু এক্স্যাক্টলি এইভাবে দেয়া থাকে, এবং স্বাভাবিকভাবে সেখানে তো নাম দেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু এখানে আমি যেহেতু কোনো প্রপার নাউন ইউজ করছি না, আমার উচিত হবে এবিসি অথবা এক্স ওয়াই জেড আলাদা আলাদা করে মেনশন করে তার বয়সটাকে উল্লেখ করে দেওয়ার। এরপর কি বলা হয়েছে? দ্য ড্রাইভার অফ দ্য প্রাইভেট কার সাস্টেন্ড সিরিয়াস ইনজুরিজ and has been taken to the hospital in critical condition। খেয়াল করে দেখো, যিনি হচ্ছে এই প্রাইভেট কার মানে ছোট গাড়ি যার মধ্যে 3 জন মানুষ মারা গিয়েছিল, তো মিরাকুলাসলি সেই গাড়ির যিনি ড্রাইভার তিনি কিন্তু বেঁচে গেছেন। তাহলে সেই ছোট গাড়ির যিনি ড্রাইভার তিনি সাস্টেইনড সিরিয়াস ইনজুরিজ, তাকে মুখোমুখি হতে হয়েছে, সম্মুখীন হতে হয়েছে মারাত্মক আঘাতের, এবং তাকে কোথায় ভর্তি করা হয়েছে? একটা হাসপাতালে। এবং কোন কন্ডিশনে? ক্রিটিক্যাল কন্ডিশন। ক্রিটিক্যাল কন্ডিশন মানে তার গুরুতর অবস্থা। এখানে একটা শব্দকে আমি একটু মার্ক করার চেষ্টা করব, সেটা হচ্ছে দা হসপিটাল। মাথায় রাখবে আমরা যদি ব্রিটিশ ইংলিশ মেনে চলি তাহলে প্রাইমারি পারপাসে যদি স্কুল, কলেজ, হসপিটাল, টেম্পল এগুলো ব্যবহার করি তাহলে কিন্তু তার আগে দা ব্যবহার করা উচিত নয়। তো বেসিক্যালি আমরা এখানে হসপিটালের আগে দা ব্যবহার করব না, কিন্তু তোমরা নিউজ পেপারে এখন কিন্তু এরকম বহু উদাহরণ পাবে যেখানে লেখা আছে
দ্য ইনজিওর্ড হ্যাভ বিন টেকেন টু দ্য হসপিটাল ইন সিরিয়াস কন্ডিশন বা ক্রিটিক্যাল কন্ডিশন। অ্যাকচুয়ালি আমেরিকান ইংলিশে এই দ্য হসপিটাল লেখার প্রবণতা রয়েছে, তারা কিন্তু দ্য হসপিটালই লেখে। তো এক্ষেত্রে আমার যেটা মতামত, তোমরা টেকেন টু হসপিটাল লেখো, অথবা দ্য হসপিটাল লিখলেও আমার মনে হয় কাটবে না। কিন্তু যেহেতু আমরা এখনো ব্রিটিশ ইংলিশকেই একাডেমিক ইংলিশ হিসেবে বেশি ফলো করি, তাই দা ব্যবহার না করাটাই ভালো হবে। এরপর কি বলা হচ্ছে, দ্য ট্রাক ড্রাইভার হাউএভার ফ্লিড দ্য সিন, অর্থাৎ যিনি ট্রাক ড্রাইভার তিনি কি করে গেছেন, তিনি ওই জায়গা থেকে পলায়ন করেছেন। ফ্লি শব্দটার মানে হচ্ছে এসকেপ। এবার সেকেন্ড প্যারাগ্রাফ আমরা শুরু করব একটা কোটেশন দিয়ে, এবং কোটেশনটা কি হলো, লেখা হলো, দ্য ড্রাইভার অফ দ্য ট্রাক managed to avoid some cars and pedestrians on the road, but eventually ended up ramming into a car. One of the victims was thrown several meters away due to the impact, said an eyewitness. অর্থাৎ এখানে আমরা একজন প্রত্যক্ষদর্শীর বয়ান লিখেছি। আমি আর ইনভার্সনের বিষয়টা বললাম না, কারণ এর আগে প্রায় 10টা রিপোর্টে কেন হয়েছে ইনভার্সনটা সেটা স্পষ্ট আলোচনা করা আছে। তো তিনি কি বলছেন, যিনি প্রত্যক্ষদর্শী তার বয়ান অনুযায়ী যিনি হচ্ছেন এই ট্রাকের ড্রাইভার, তিনি ম্যানেজ টু অ্যাভয়েড সাম কার্স, অর্থাৎ সামনে হয়তো আরো কিছু গাড়ি ছিল, সেগুলোকে কোনো মতে বাঁচিয়ে গেছেন, এবং কিছু পেডিস্ট্রিয়ানও ছিল সকালবেলা, তাদেরকেও হয়তো কিছুটা বাঁচিয়ে শেষ পর্যন্ত কাকে গিয়ে আঘাত করেছে, একটা গাড়িকে। অর্থাৎ এটা হতে পারত যে অন্যান্য গাড়িতেই সে আঘাত করবে। তো কোনো না কোনো ভাবে হি সামহাউ ম্যানেজ টু এসকেপ। তো সেক্ষেত্রে হয়তো সামনের 2-3টে গাড়িকে বাঁচিয়ে শেষ পর্যন্ত আর কন্ট্রোল রাখতে পারেনি, তিনি সরাসরি একটা ছোট গাড়ির ওপর আঘাত করেছেন, অর্থাৎ ধাক্কা মেরেছেন। এবং দেখো এখানে পরের লাইনটা, সেটাও কোটেশনেরই অংশ, ওয়ান অফ দ্য ভিকটিমস, এটা বলার দরকার নেই যে অফ এর রাইট হ্যান্ড সাইড সবসময় গ্রেটার, তাই জন্য প্লুরাল, এবং সাবজেক্ট যেহেতু ওয়ান তাই জন্য ওয়াজ। তাহলে ওয়ান অফ দ্য ভিকটিমস ওয়াজ থ্রোন সেভারাল মিটার্স অ্যাওয়ে ডিউ টু দ্য ইম্প্যাক্ট, অর্থাৎ যারা হচ্ছে ভিকটিম, অর্থাৎ 3জন মনে করো মারা গেছেন, তার মধ্যে একজন কি এই যে ঘটনার যে অভিঘাত তার স্বরূপ তিনি অনেকটা দূর ছিটকে পড়েছেন, মানে এতটাই বিভৎস অ্যাক্সিডেন্ট। মারা তো 3জনই গেছেন, কিন্তু তার মধ্যে একজন বহু দূর ছিটকে পড়েছেন। এইটা কার বয়ান অনুযায়ী, একজন প্রত্যক্ষদর্শী অর্থাৎ আই উইটনেসের বয়ান অনুযায়ী। তারপর কি বলা হচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, নিশ্চয়ই কিছু না কিছু এর অভিঘাত থাকবে, রাস্তা ব্লক করবে। তো বলা হচ্ছে, দ্য হাইওয়ে was blocked for more than an hour due to this accident বা due to the accident, অর্থাৎ এই যে বড় রাস্তা হাইওয়ে যেটা, সেটাকে অবরোধ করা হয়েছিল 1 ঘন্টারও বেশি সময় যাবত এই অ্যাক্সিডেন্টের পরিণতি স্বরূপ। অর্থাৎ যেহেতু এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, দ্যাট ইজ ওয়াই দ্য হাইওয়ে ওয়াজ ব্লকড ফর মোর দ্যান 1 hour। দেখো 1 ঘন্টার বেশি যাবত রাস্তা ব্লক আছে, তাহলে স্বাভাবিকভাবে সেটা তো পুলিশের মাথা ব্যথার কারণ হবে। তারা কি চাইবে, যাতে ট্রাফিক সব ঠিকঠাক হয়ে যায়, সো দে শুড টেক ইনিশিয়েটিভ। তো সেটাই বলা হচ্ছে, অ্যাডিশনাল ট্রাফিক পুলিশ হ্যাভ বিন ডেপ্লয়েড ইন দ্য এরিয়া টু এনশিওর স্মুথ অ্যান্ড সেফ ট্রাভেল। অর্থাৎ অ্যাডিশনাল মানে কি, যে কজন আছে তার সঙ্গে আরো কিছু অতিরিক্ত ট্রাফিক পুলিশকে মোতায়েন করা হয়েছে। কেন মোতায়েন করা হয়েছে, কারণ যাতে ওখানের ট্রাফিক ব্যবস্থা স্মুথ এবং সেফ ট্রাভেল হয়। সেফ ট্রাভেল হয় মানে যারা প্যাসেঞ্জার, যারা ড্রাইভার, যারা পেডিস্ট্রিয়ান, তারা যাতে ঠিকঠাক মতো বাড়ি পৌঁছতে পারে বা তাদের গন্তব্যে যেতে পারে, অফিসে যেতে পারে, সেই স্মুথ এবং সেফ ট্রাভেলের উদ্দেশ্যে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। নিশ্চয়ই অন্য কারুর দ্বারা মোতায়েন করা হয়েছে, তাই জন্য আমরা এখানে প্যাসিভ স্ট্রাকচার লিখলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সেকেন্ড প্যারাগ্রাফ আমরা শুরু করলাম আই উইটনেস কে দিয়ে। থার্ড প্যারাগ্রাফ কার জন্য বরাদ্দ, স্বাভাবিকভাবে অথরিটির জন্য। তো দেখো সরাসরি বলছে, ইনভেস্টিগেশন ইজ অনগোয়িং বা গোয়িং অন লিখতে পারো এখানে, ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন।
said the officer in charge of PQR police station. খেয়াল করে নেবে আমি আগে কোথাও ভুল করে PQR লিখেছি কিনা, লিখলে এখানে PQR লিখবে না, অন্য কিছু লিখবে। দেখো এরপর কি বলছে, পুলিশ আর রিভিউইং সার্ভাইলেন্স ক্যামেরা ফুটেজ ফ্রম দ্য এরিয়া টু ডিটেক্ট এনি ট্রাফিক ভায়োলেশনস। অর্থাৎ এখানে যে সার্ভাইলেন্স শব্দটার মানে হচ্ছে নজরদারি, অর্থাৎ সিসিটিভির কথাই বলছে। তাহলে পুলিশ কোন জিনিসটা চেক করছে, ওই জায়গায় যে সমস্ত সিসিটিভি রয়েছে সেখানকার যে ফুটেজ সেটা চেক করছে টু ডিটেক্ট, এটা বোঝার জন্য যে কোন রকম ট্রাফিক ভায়োলেশন হয়েছিল কিনা। এরপর কি বলছে, caution signs have been put up in all accident prone areas as a preventive measure to reduce the number of accidents across the city. caution sign বলতে বোঝায় যে সমস্ত সাইন বা মার্ক সতর্কতার জন্য রাস্তায় দেয়া হয়, তো সেইগুলো কি করা হয়েছে, হ্যাভ বিন পুট আপ। পুট আপ মানে হচ্ছে ডিসপ্লে, অর্থাৎ বিভিন্ন রকম সতর্ক বার্তা বা বিভিন্ন রকম সিগন্যাল অথবা মার্ক রাস্তায় চলার পথে ডিসপ্লে করা হয়েছে। কোন কোন জায়গায়, তোমার বিভিন্ন অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়াস, অর্থাৎ যেগুলো দুর্ঘটনা প্রবণ জায়গা, সেখানে এই সমস্ত কশন সাইন ইনস্টল করা হয়েছে, পুট আপ করা হয়েছে, ডিসপ্লে করা হয়েছে। কি হিসেবে, অ্যাজ আ প্রিভেন্টিভ মেজার, অর্থাৎ বলতে পারো নিবারক অথবা প্রতিষেধক। প্রতিষেধক তো আর বলা যায় না, মানে আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই সমস্ত মেজার করা হয়েছে। তার উদ্দেশ্য কি, টু রিডিউস দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্টস অ্যাক্রস দ্য সিটি, অর্থাৎ সারা শহরে যতগুলো দুর্ঘটনা ঘটছে তার সংখ্যা যাতে কমানো যায়, সেই উদ্দেশ্যে যে সমস্ত জায়গা বেশি দুর্ঘটনা প্রবণ সেই জায়গাগুলোয় বিভিন্ন কশন সাইন ডিসপ্লে করা হচ্ছে। তো পরবর্তী ক্লাসে আমরা নতুন আরেকটা রিপোর্ট, ইম্পর্টেন্ট একটা রিপোর্ট নিয়ে আলোচনা করব। প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো, এবং অবশ্যই কে কে ক্লাস করছো নামগুলো কিন্তু কমেন্টে জানিও। ধন্যবাদ সবাইকে।